আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন জোট গঠনে চীন পাকিস্তান, ভারতের কপালে চিন্তার ভাঁজ। মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গিবাদ অভিযোগ। গাজায় ত্রাণ সাহায্য নিতে আসা প্রায় ৬০০ জনকে হত্যা করেছে ইসরায়েল। ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু ঘোষণা দিয়ে ইরানে ফতোয়া জারি। ইরানে মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম, বলছে ওয়াশিংটন পোস্ট। ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২। দ্বিতীয় দিনের মতো দাবানলে পুড়ছে তুরস্ক। এবার বিস্তারিত। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যত অকার্যকর হয়ে পড়ায় চীন ও পাকিস্তান একটি নতুন আঞ্চলিক সংস্থা গঠনের প্রস্তাব নিয়ে কাজ করছে, যা ভবিষ্যতে সার্কের বিকল্প হিসেবে কাজ করতে পারে। পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগ সম্পর্কে অবহিত কূটনৈতিক সূত্রগুলোর মতে ইসলামাবাদ ও বেইজিং এর মধ্যে আলোচনা এখন বেশ অগ্রসর পর্যায়ে রয়েছে। পাকিস্তান ও চীনের প্রস্তাবিত এই জোটের মূল লক্ষ্য হবে বর্ধিত আঞ্চলিক সম্পৃক্ততা, বাণিজ্য এবং অবকাঠামোগত সংযোগ জোরদার করা। সম্প্রতি চীনের কুনমিন শহরে অনুষ্ঠিত পাকিস্তান, চীন ও বাংলাদেশের ত্রিপক্ষীয় এ বৈঠককে কূটনৈতিক তৎপরতারই অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ৩ দেশের শীর্ষ কূটনীতিকদের অংশগ্রহণে এ বৈঠক ছিল এ ধরনের প্রথম উদ্যোগ, যা ভারতের কপালে ভাঁজ ফেলেছে। চলতি সপ্তাহে মালয়েশিয়ায় পুলিশের অভিযানে যে ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে, তারা চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেটের আদলে উগ্র জঙ্গি আন্দোলন গড়ে তোলায় জড়িত ছিল বলে অভিযোগ করা হয়েছে, এমন খবর প্রকাশ করেছে স্টেটস টাইমস। এ প্রসঙ্গে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুওন ইসমাইল বলেছেন, গত ২৪ এপ্রিল পরিকল্পিত একটি অভিযানের অংশ হিসেবে সেলেনগর ও জোহর অঞ্চল থেকে ৩ ধাপে এই বাংলাদেশিদের আটক করা হয়। এক বিবৃতিতে দাতুক সাইফুদ্দিন আরও বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এছাড়া ১৫ জনকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়ার আদেশ জারি হয়েছে এবং বাকি ১৬ জনের বিরুদ্ধে জঙ্গি আন্দোলনে সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইসরায়েল ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে শুধুমাত্র বোমা হামলাই চালাচ্ছে না, অবরুদ্ধ করেছে ত্রাণ সহায়তা কার্যক্রমও। ফলে প্রাণে বেঁচে যাওয়া সাধারণ ফিলিস্তিনিরা পড়েন চরম খাদ্য সংকটে। এ অবস্থায় ২৬ মে থেকে আমেরিকা ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। কিন্তু সেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ও ক্ষুধার্ত মানুষ। GHF এর কার্যক্রম শুরুর প্রথম ৮ দিনে ইসরায়েলের গুলিতে প্রাণ হারিয়েছে ত্রাণ সংগ্রহ করতে আসা ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি। সব মিলিয়ে গত ১ মাসে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৫৮৩ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৪,০০০-এরও বেশি মানুষ। আন্তর্জাতিক সংস্থাগুলো কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে আসছে যে গাজার ২১ লাখ বাসিন্দা ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে, কারণ এ অঞ্চলে খাবার, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নেই বললেই চলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারাম সিরাজি। এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু বলে উল্লেখ করেন। তিনি বলেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, সে যুদ্ধপিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। সোমবার এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারাম সিরাজি এই ফতোয়ায় বিশ্বের সব মুসলমানদের প্রতি আহ্বান জানান যেন তারা এই দুই দেশের নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, কারণ তারা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছে। ফতোয়ায় আরও বলা হয়, এই শত্রুদের সঙ্গে মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা বা সমর্থন অবৈধ এবং নিষিদ্ধ। সব মুসলমানের উচিত এই শত্রুদের কথাবার্তা ও কাজের জন্য তাদের অনুতপ্ত করা। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম হয়েছে। ইরানি কর্মকর্তাদের কথোপকথন থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে। রোববার এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট।
এর আগে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে সম্প্রতি হামলা চালায় ট্রাম্প প্রশাসন। এর মধ্যে অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের ফর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা হয়। হামলার পরপরই মার্কিন গোয়েন্দারা তাদের প্রাথমিক মূল্যায়নে জানিয়েছিলেন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি। এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। যদিও গোয়েন্দাদের এমন দাবি অস্বীকার করেছেন ট্রাম্প। প্রভাবশালী ওই মার্কিন সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যতটা ক্ষতি হবে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে তা অনেক কম হয়েছে। এমন ইঙ্গিত মিলেছে ইরানি শীর্ষ কর্মকর্তাদের এই কথোপকথন থেকে। ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেডি জেলার একটি রাসায়নিক কারখানার রিঅ্যাক্টর বিস্ফোরণে কমপক্ষে 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 36 জন। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য মতে, পাশামাইলারাম শিল্প এলাকার কারখানাটিতে শ্রমিকরা কাজ করার সময় সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সিগাজি কেমিক্যালস নামের ওই কারখানাটিতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে তখন সেখানে 61 জন কাজ করছিলেন। বিস্ফোরণের পর বেশ কয়েকজন এখনও ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন বলে জানা গেছে। পুলিশ জানায়, যাদের উদ্ধার করা হয়েছে তাদের অবস্থা খুবই গুরুতর এবং ঠিক কতজন এখন ভবনের নিচে আটকা পড়েছেন তার সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি। সাঙ্গারেডি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা এখনও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। মোট 11টি দমকল ইউনিট সেখানে কাজ করছে এবং তারা ভবনের নিচে আটকা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে বিশ্বব্যাপী। একদিকে তীব্র গরম দাবানল, অন্যদিকে ভয়াবহ বন্যা। দাবদাহের কারণে তুরস্কে ছড়িয়ে পড়েছে দাবানলের তীব্রতা। দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে। দাবানলের ব্যাপকতা বাড়তে থাকায় এখানকার 4টি গ্রাম ও 2টি মহল্লার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার দেশটির বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলে বলেছেন, ইজমিরের কুয়োকাক ও দোগানবে এলাকায় রাতভর 30 মাইল বেগে বয়ে চলা বাতাসের কারণে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। দাবানল নিয়ন্ত্রণে আনতে দ্বিতীয় দিনের মতো লড়াই চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। 1000-এরও বেশি কর্মী অগ্নি নির্বাপক হেলিকপ্টার, বিমান এবং যানবাহনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। এদিকে তুর্কি গণমাধ্যম জানিয়েছে, দাবানলের কারণে ইজমির আদনান মেন্দেরেস বিমানবন্দরের কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত রাখা হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।